আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। বলেন, সততা, দক্ষতা ও মেধা হবে পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। নিজ কার্যালয়ে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন উপলক্ষে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের শাপলা হলে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষ। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। আমরা অবশ্যই এক ধর্মের মানুষ সকলে বসে নেই, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা উপস্থিত আছি, হয়তো সংখ্যায় কম বা বেশি। সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। অপরাধ দমনে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হবে। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই, দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। দক্ষ, সাহসী ও সৎ পুলিশের উপর সরকারের সফলতা নির্ভর করছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA এবং বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পোশাক শিল্পের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। সাইবার ও ফিনান্সিয়াল অপরাধ দমনে পুলিশের আলাদা সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদস্যদের ন্যূনতম বল প্রয়োগ নীতির উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে বডি অন ক্যামেরা বাড়াতে চায় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ ক্লিয়ারেন্সের নামে কেউ যেন ভুক্তভোগী না হয় সেজন্য নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া পুলিশের যারা চেইন অফ কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। অপরাধ সংগঠিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে, যেটা আমাদের এই সরকারের প্রধানতম উদ্দেশ্য। বিদ্যমান সাইবার অ্যাক্ট যেহেতু অনেক বেশি সমালোচিত হয়েছে এবং বর্তমানে যেটা আছে তাতে করে আমরা যেখানেই যাকে চালান দিচ্ছি এটা বেইলেবল হয়ে যাচ্ছে। তার সাথে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে BFIUর যে কাজটা CID করে থাকে সেগুলো সমন্বিত করে আমাদের একটা আইন প্রণয়ন করা দরকার। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর চালুর মাধ্যমে দুদেশের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, শিক্ষার্থীরা এই সুযোগ যথাযথভাবে কাজে লাগাবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপো 2026 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে দুদেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন মন্ত্রী। এই স্টলগুলি ঘুরে মনে হলো সমগ্র পাকিস্তান আমি ঘুরে আসছি এবং তাদের যে শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে আমি সত্যি ইমেজড। বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী
তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্ট। ঈদকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে গুরুত্বপূর্ণ মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নির্বিঘ্ন করতে করণীয় সভা শেষে কথা বলেন তিনি। বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে মালিকদের ৩ দফায় ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই। এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। শুরু হয়েছে এআই ক্যামেরা, তারপর কিভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলি নিয়ন্ত্রণ করা যায়, ধাপে ধাপে এটা করতে হবে। তো আপনি ধরেন সবগুলি তো একসাথে করতে পারবেন না। সংখ্যালঘুদের উপর যে কোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে সরকার, এমনটি জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখানে সংখ্যালঘুদের উপর অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করবেন না। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠী ধর্মীয় গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। হজ এজেন্সিগুলোর অনিয়ম ও হজের ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার ইতোমধ্যে হজ খরচ কিছুটা কমিয়েছে এবং আগামীতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার প্রকাশিত এ রায়ে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণের কথা বলেছে আদালত। আরও বলেছেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের এই অনৈতিক চর্চা কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সাংবিধানিক অধিকারের পরিপন্থী। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সন্তান প্রত্যেক মা বাবারই আরাধ্য, আর অনাগত সন্তানের জন্য থাকে বাড়তি আগ্রহ। কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে গর্ভের সন্তান ছেলে বা মেয়ে জানতে পারলে এবং সেটি প্রত্যাশিত না হলে পরিবারে বিরূপ প্রভাব ফেলে, তৈরি করে গর্ভবতী নারী ও সন্তানের প্রতি বৈষম্য। এ ধরনের অমানবিক ও অসাংবিধানিক বিষয়কে নজরে এনে জনস্বার্থে 2020 সালে গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের বিচারিক প্রক্রিয়া শেষে 2024 সালের 25 ফেব্রুয়ারি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে রায় দেয়া হয়। সোমবার প্রকাশ হয় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন যে মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। রায়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ভ্রূণের লিঙ্গ প্রকাশে জড়িত ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়। কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশুর পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। এছাড়াও ভারত সহ বিভিন্ন দেশে এ ধরনের কার্যক্রম আইন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত জানিয়ে ভবিষ্যতে এ নির্দেশনা আদালতের তদারকিতে থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। কন্যা শিশুদের নিরাপত্তা ও মানবিক সুন্দর বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছে ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্রতা দূর করবে। রাজধানী রাজারবাগে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখে তাহলে নিশ্চয়ই সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। পঞ্চম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে।
আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। আওয়ামী শাসন আমলে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। দুই বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন গুমের শিকার সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী নাজিম উদ্দিন। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এদিকে ২,২৭৬ জন নেতাকর্মীকে গুম হত্যার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি। দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন দলটির মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গের সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৫৯ জন। আর এই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ছোট থেকে মাঝারি সব ধরনের পশু প্রস্তুত করেছে রাজধানীর এগ্রো খামারগুলো। ৮০,০০০ থেকে শুরু করে ৩.৫ লাখ টাকায় বিভিন্ন জাতের এসব গরু পাওয়া যাচ্ছে প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। আর ৭৫,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকার গরু মিলবে দুধে বাড়ি এগ্রো খামারে। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব। কৃষিভিত্তিক উদ্যোগের নামই এগ্রো খামার। তরুণ উদ্যোক্তারাই বিপণনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে জনপ্রিয় করে তুলছে এসব খামার। কুরবানি উপলক্ষে এখনও পশুর হাট শুরু না হলেও বেচা বিক্রি শুরু হয়েছে এখানে। মধ্যবিত্তের সব থেকে পছন্দের তালিকায় থাকে ছোট থেকে মাঝারি সাইজের গরু। বিশেষ করে যারা একা কুরবানি দেয় তাদের চাহিদা পূরণে পশু প্রস্তুত করেছে রাজধানীর দুধেবাড়ি এগ্রো ফার্ম, যেখানে মিলবে ৭৫,০০০ টাকার গরু। মধ্যবিত্তের কথা চিন্তা করে আমাদের মূলত ছোট গরু নিয়ে আসা, আর বড় গরু যাদের সামর্থ্য আছে তারা তো বড় গরু নেই। ৭০% গরু অলরেডি আমাদের সেল হয়েছে। ছোট সাইজের গরু দরদামে বিক্রি হলেও ৩০০ কেজির বেশি ওজনের পশু বিক্রি হচ্ছে কেজি দরে। ৭৫,০০০ টাকা থেকে ৩ লাখের মধ্যে। লাইভ ওয়েটে আমাদের গরু কেনার সুযোগ আছে। আমরা ২৫০ থেকে ৪০০ কেজি পর্যন্ত লাইভ ওয়েটে দিচ্ছি। তার উপরের গরুগুলা কাস্টমারের সাথে আলোচনা করে। মধ্য থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট থেকে বড় সাইজের বিভিন্ন গরু প্রস্তুত করেছে রাজধানীর প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। খামারে বাড়তে শুরু করেছে দর্শনার্থীর ভিড়। পছন্দের কুরবানির পশু কিনতে পরিবারের সদস্য নিয়ে অনেকেই আসছেন পশু কিনতে। অন্য জায়গার চেয়ে যারা একটু পরিচিত আমাদেরকে অনেক ৫২০, ৫১০ এরকম প্রাইসে দিচ্ছে। অন্য জায়গায় ৫০০, ৫৫০ নিচে নাই। হাটের গরুর তুলনায় এখানে ইনজেকশন বা আপনার অন্যান্য ভয় থাকে যে ইনজেকশন মারা কিনা বা অন্যান্য জিনিস খাওয়াইছে কিনা, দেখা গেছে অসুস্থ বা ফুলে থাকে গরুগুলা, এগুলো শের পাবেন না এখানে। পরিবার নিয়ে আসতে পারি তো অনেকগুলো গরু থেকে আমরা কি করি, মানে সবাই ফ্যামিলি মিলে একটা ডিসকাস করার একটা সময় পাই। কেজি দর কিংবা দরদাম সবভাবেই পছন্দের পশু কেনার সুযোগ রেখেছে খামারটি। লাইভ ওয়েট আমরা সেল করতেছি, কেউ যদি চায় তাহলে দরদাম করে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে কেজি আমরা এবার লাইভ ওয়েটে ৫৫০ টাকা করে, তারপরে কথা বলে হয়তো কিছু কনসিডার করা যাচ্ছে। আর গত বছর থেকে এইবার দামের ব্যাপারে যদি বলি তাহলে অলমোস্ট সমানই আছে, হয়তো কেজিতে ১০-২০ টাকা বেশি। এবার দিন দিন খামারগুলোতে পালন করা প্রাণীদের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। ঈদ যতই এগোবে বাড়তে শুরু করবে বেচা বিক্রি, এমন প্রত্যাশা খামারিদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার খামারিরা। এবার নীলফামারীর ৩,০০০-এরও বেশি খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এদিকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নরসিংদীর খামারিরা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু। তবে খরচ বৃদ্ধি নিয়ে কিছুটা চাপে খামারিরা।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঈদ উপলক্ষে সারা বছর লালন পালন করা পশুগুলোকে বিক্রির আশায় প্রস্তুত করা হচ্ছে মাগুরায়। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটা তাজা করছেন অনেকেই। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। গতবারের তুলনায় এবারে খাবারের দাম অনেক বেশি। যদি আমরা গরু বেশি দামে বিক্রি করতে না পারি তাহলে আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজাকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। নীলফামারীতে গরু মোটা তাজাকরণ শেষে প্রস্তুত করা হয়েছে বাজারে তোলার জন্য। দেশীয় দানাদার খাদ্যের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায় লালন পালন করা হয়েছে এসব পশু। দেশি পশুর চাহিদা এবং ভালো বাজার দরের প্রত্যাশায় আশাবাদী খামারিরা। প্রাকৃতিক উপায়ে আমরা এই গরুগুলোকে লালন পালন করি, তারপর লালন পালন করে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ কুরবানির জন্য তৈরি করে থাকি। কুরবানিকে যদি গরুগুলা বেচার পরে যেটা আমরা একটা লাভের অংশ দেখব। যদি বাইরে থেকে গরু নিয়ে আসে তাহলে আমরা প্রান্তিক খাবারগুলো আমরা মনে করি যে লসে পৌঁছাতে। নরসিংদীর খামারগুলোতে গরু বিক্রি করা হচ্ছে লাইভ ওয়েটে। ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছেন তারা। তো এই বছর আমাদের যেগুলি গরু এখনো বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর যেগুলো বাকি আছে ক্রেতার ভালো সাড়া আছে। সকালে আপনার 9টার দিকে দানাদার, 11টার দিকে গাছ দিই, আবার সন্ধ্যায় 7টার দিকে গাছ দিই। হাটে গিয়ে গরু কেনার ঝামেলা মুক্ত হতে ক্রেতাদেরও দিন দিন আকর্ষণ বাড়ছে খামারের প্রতি। খামার থেকে নিজেদের পছন্দ মতো গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। হাটের তুলনায় খামারে কিনা অনেক সুবিধা, যেরকম পয় পরিষ্কার এখানে, তারপরে মাংসর কোয়ালিটি খুব ভালো পাওয়া যায়। হাটের থেকে অথবা অন্যান্য ফার্ম থেকে অনেক রিলায়েবল, দ্যাটস ওয়াই আমাদের এখানে ঢাকা থেকে দূর আসা। যেভাবে আমাদের গরু ডেলিভারি দেয় বা গরু দেখা গেছে আমরা বাসায় পৌঁছানো পর্যন্ত তাদের দায়িত্ব থাকে, প্লাস আমাদের 2-3 দিনের খাবারও সে দিয়ে যায়। তবে প্রশ্ন থেকেই যায়, দেশীয় খামারিরা যখন সারা বছর পরিশ্রম করে প্রাকৃতিক উপায়ে কোরবানি পশু প্রস্তুত করছেন, তখন সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পশু প্রবেশ ঠেকানো এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখা হবে, প্রশ্ন সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে আগারগাঁয়ে ঈদুল আজহা উপলক্ষে 10 দিনের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনীতে তিনি কথা বলেন। শুক্রবার ছাড়া প্রতিদিন ট্রাক প্রতি 400 জন সাধারণ জনগণের কাছে ট্রাকসেলের মাধ্যমে প্রায় 13,939 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন 130 টাকা দরে 2 লিটার তেল, 80 টাকায় 1 কেজি চিনি ও 70 টাকা কেজি দরে মিলবে 2 কেজি মসুর ডাল। এই কার্যক্রম চালু থাকবে এবং প্রয়োজনে অন্যান্য সময় অন্যান্য সামনে যে ঈদগুলি আসবে, উৎসব আসবে বা অন্য সময়ে যদি কখনো আমরা মনে করি যে এই ট্রাক সেলের কার্যক্রম সাময়িক কালের জন্য শুরু করা দরকার, যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে, বাণিজ্য মন্ত্রণালয়, এই সরকার এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। এবার ভারত প্রসঙ্গ। বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 45 দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এই জমি হস্তান্তর করা হবে। সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রশাসনিক সচিবালয় নবান্নে অফিস করেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রথম দিন সকাল থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ছিল বাড়তি তৎপরতা। দুপুরে মুখ্যমন্ত্রীর দপ্তরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় নতুন সরকার। শুভেন্দু বলেন, বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগও ছিল বিজেপির। কট্টর হিন্দুত্ববাদী এই দল অভিযোগ করে বলেছিল, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে বসবাসের সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সামিউল শিহাব, আরটিভি। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি। দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। there was a discussion on Tista, not in full detail, but Tistaতে ভালো অগ্রগতি হয়েছে। ডিসকাশনটা it's a ফলপ্রসূ ডিসকাশন in terms of একটা প্রোগ্রেস। Tista আলোচনা নিয়ে একটা আপনার in terms of পজিটিভ আলোচনা হয়েছে। that's what I would say। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি টিস্টা। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে এসে নরসিংদীর মেঘনা নদীতে গোসলে নেমে মাহিম শাহরিয়ার নামে বিএফ শাহিন কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের 4 ঘন্টা পর সদর উপজেলার নাগরিয়া কান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের সহপাঠীরা জানান, সকালে কলেজ থেকে ট্রেনে করে প্রায় 60 জন শিক্ষার্থী নরসিংদীতে ঘুরতে আসেন। বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের তলিয়ে যায় মাহিম। গাজীপুরের প্যানাসিয়া ক্লোদিং নামের পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে ভর্তি করা হয় অন্তত 16 জনকে। কারখানা শ্রমিকেরা জানায়, সকালে কারখানায় যাওয়ার পর একে একে অসুস্থ হতে থাকেন শ্রমিকেরা। পরে তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত শুক্রবার শ্বাসকষ্টে কারখানায় একজন শ্রমিক মারা যায়। এতেই অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। কাজ শুরু করবো, এর মধ্যে দেখি যে একটু একজনের পর একজন মাথা ঘুরে পড়ে যাইতেছে। একটা মর্মান্তিক ঘটনা, ঠিক না? তো আসলে এটা সুষ্ঠু একটা চিকিৎসা হোক। আমরা চাই যাতে সবাই ভালোভাবে গার্মেন্টস করতে পারে আর আমাদের পেটের যাতে ভালোভাবে চলতে পারে। গণমনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে 20 জন রোগী এসেছে। তাদের মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 16 জন রোগীকে ভর্তি করা হয়েছে। 16 জনের মধ্যে 1 জন পুরুষ, 15 জন মহিলা। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের দেয়া উপহারের ঘরে এখন চলছে রমরমা বাণিজ্য। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পের প্রশাসনের নজরদারির অভাবে এক একটি ঘর বিক্রি হচ্ছে 30 থেকে 70 হাজার টাকায়। স্থানীয় প্রভাবশালী চক্র আর অসাধু বরাদ্দভোগীদের এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রকৃত ভূমিহীনরা। পাবনার ঈশ্বরদী থেকে বায়জিৎ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ।
মাথা গুঁজার ঠাঁই হবে, ঘুঁজবে দীর্ঘদিনের হাহাকার। এমন স্বপ্ন নিয়ে যারা আশ্রয়ণ প্রকল্পের দিকে তাকিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন এখন বড় বাধা স্থানীয় সিন্ডিকেট। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এখন চলছে ঘর বিক্রির মহোৎসব, কিন্তু এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিটি ঘর বিক্রি হচ্ছে 30 থেকে 70 হাজার টাকায়। অভিযোগ রয়েছে সচ্ছল ব্যক্তিরা নামে বেনামে একাধিক ঘর বরাদ্দ নিয়ে এখন তা ছড়া দামে বিক্রি করে দিচ্ছেন। এই বাণিজ্যের নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র ও অসাধু মালিকদের যোগসাজশ। সবাই ঘর কিনে সবাই লিখছে ঘর বাড়ি, মনে করে গোপনে গোপনে লেয়, এমনি জাহিরি লেয়, সামনে সব দেখে না শুনে না লেয়, আবার যে কবি তাকেই ধরি মারবে। টাকা পয়সা নিলে নেতারা ঘর মর বিক্রি করে, লোকজনকে মারধর করে বাইক করে দেয়, এগুলো আপনারা একটা দেখেন। এখন ঘর বেচা কেনার কথা হচ্ছে, তো আমি করছি যে রেখার ওই ঘরটা 30,000 টাকা বেশি, ঠিক আছে। এক মহিলার কাছে ঈশ্বরদীরই ওর ঘর আছে, সব আছে, ওই মহিলা নিয়ে মহিলা একদিন শয়, তার 7 দিন শয় না, ওই বারান্দার আশেপাশে আমার হাঁটতে দেয় না। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই প্রশাসনিক কর্মকর্তা। এখন ধরো যে যাতে ঘর দেওয়া হচ্ছে সেই ঘরে যদি আরেকজন থাকে সেটা তো বোঝাই যাবে যে ঘর বিক্রি হয়েছে কিনা, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তাই না? আমরা অলরেডি আমাদের পিএসএন রেসিডেন্টকে বলা হয়েছে, এটা ওনারা তদন্ত করে আপনার ঘরগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। প্রশাসনের এই আশ্বাস যেন কেবল মুখের কথায় সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত কার্যকর ব্যবস্থার মাধ্যমে প্রকৃত ভূমিহীনরা অধিকার ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা ঈশ্বরদীবাসীর। লিওন আজাদ, RTV। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবাসহ তার 3 ছেলে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদিকে গতকাল ফতুল্লারই গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে 95% দগ্ধ গৃহকর্তা কালাম আজ মারা গেছেন। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর রাখিবাজার এলাকায় তখনও সবাই ঘুমে। ঠিক তখনই বিকট শব্দে খেপে ওঠে রিকশা চালক আব্দুল কাদেরের ঘর। মুহূর্তেই আগুনের শিখায় দগ্ধ হন আব্দুল কাদের এবং তার 3 ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। বিস্ফোরণের তীব্রতায় লণ্ডভণ্ড হয়ে যায় একতলা ঘরটির দরজা জানালা। প্রতিবেশীরা ছুটে এসে দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। প্রাথমিক চিকিৎসকেরা কিছু পানি টানি ঢেলে টিম ব্যাঙ্গে দিয়া তারপরে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো শরীর জ্বলা হয়ে গেছে আর কি, মানে তাদের যে একখান থেকে একখানে পা দিব এই অবস্থাটা নাই, মনে করেন যে মানে ওইখানে মাংস খুলে যায় একবারে সব চামড়া মামড়া শরীরের চামড়া, এই চামড়া সব জ্বলতেছে আর কি, খুব কঠোর অবস্থা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল। দিয়াশলাই জ্বালাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থা ছিল, হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এদিকে গতকাল রোববার ফতুল্লারি গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ কালাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এই ঘটনায় পরিবারের আরও 4 সদস্য এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। 3 জনের অবস্থা খুব খারাপ, মানে 3 জনের ভিতরে জামাই একজন মারা গেছে, মানে তারা 24 ঘন্টা আর কি টাইম দিছে, ঠিক আছে। তাদের প্রায় 95% উপরে পুড়ে গেছে। বারবার একই এলাকায় এমন ঘটনা পুনরাবৃত্তিতে আতঙ্কে দিন কাটছে শিল্পনগরীর বাসিন্দাদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতা আর অসচেতনতার অবসান না হলে দীর্ঘ হতে পারে লাশের মিছিল। লিওন আজাদ, RTV। জিয়াউর রহমানের হাত ধরেই গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছিল বলে মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন 16 বছরে জিয়াউর রহমানকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা করেছিলেন। সন্ধ্যায় IEBর 78তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভরতা করে ধ্বংস করেছে যাতে তারা চুরি করতে পারে। হাসিনা সরকার 16 বছরে 56,000 কোটি টাকা দেনা রেখে গেছেন বলেও জানান তিনি। হবে না, আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ওই বাড়ি এলাকায় ইনসেন্টিভ দিতে হবে। সেটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে যে তুমি যদি সোলার লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স আমি কমাই দেব, আর সোলার না লাগাও, তুমি সোলার না লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স
3 গুণ 4 গুণ করে দেবো। দেখবেন যে মানুষ তখন সোলার দিকে আগাবে। ধানমন্ডি এলাকার শীর্ষ ছিনতাইকারী পলাশ ও তার গ্যাংয়ের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুপুরে ধানমন্ডি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা পুলিশ। এ সময় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করলে পুলিশের গুলিতে শীর্ষ ছিনতাইকারী পলাশ গুলিবিদ্ধ হয়। দৌড়ে পালানোর সময় পলাশের ছোট ভাই সাকিব ও ভগ্নিপতি বিপ্লবকে গ্রেপ্তারে সক্ষম হয় তারা। গ্রেপ্তারকৃতদের থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল সহ ছিনতাই করা বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শিডিউল রেট সংশোধন, প্যাকেজ টেন্ডার বন্ধ, বকেয়া বিল পরিশোধ, তালিকাভুক্তি ও নবায়ন ফি বাতিল সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। দাবি তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি বেলাল হোসেন দুলাল ও প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুর সুমন ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সোহরাব সহ অন্যান্যরা। ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলে রাফির ছুরিকাঘাতে লাকি আক্তার নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বাবা মোস্তফা ভূঁইয়া ও বোন মিথিলা মোস্তফা। শনিবার রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি হামলা চালায় অভিযুক্ত রাফি। এতে গুরুতর আহত হয় তার মা, বাবা ও বোন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।